সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ধানের শীষের পক্ষে প্রথম জনসভা করলেন তারেক রহমান। বললেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে এক, সেরে কি করা হচ্ছে হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। মিরপুরে নিজ আসন ঢাকা 15-তে জনসভার মাধ্যমে প্রচার শুরু করবেন জামায়াত আমির। ওসমান হাদি হত্যার বিচার এনসিপির নির্বাচনী এজেন্ডা। শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন, সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা। জুলাইয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম সহ ছাত্রলীগ যুবলীগের 7 জনের বিচার শুরু। আসামিরা পলাতক থাকলেও সাক্ষ্য গ্রহণ 17 ফেব্রুয়ারি। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করল বিএনপি। আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে দলের চেয়ারম্যান তারেক রহমান বিএনপি মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, আগামীতে সরকার গঠন করলে প্রতিটি মানুষকে স্বাবলম্বী করবে বিএনপি। অভিযোগ করেন, বিগত দিনের ভোট ডাকাতির মতো পোস্টাল ব্যালট ডাকাতি করে ষড়যন্ত্র করছে একটি মহল, যারা বিভিন্ন টিকিট দেওয়ার নামে নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে। সিলেট থেকে সহকর্মী সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। সুরমাপাড়ের সিলেট, দুটি পাতা একটি কুড়ির সিলেট, 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেট। পুরো শহর প্রকম্পিত তারেক রহমান আর ধানের শীষ স্লোগানে। আসন্ন নির্বাচন ঘিরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের বর্ণিল বিপুল উপস্থিতি। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকায় জড়ো হন সাধারণ মানুষও। পরম্পরা ধরে রেখে সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 4 দশকের সক্রিয় রাজনীতিতে দলের পূর্ণ নেতৃত্ব নিয়ে প্রায় 21 বছর পর সিলেটের মাটি থেকে ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে বিএনপিকে জয়ী করার চ্যালেঞ্জ গ্রহণ করলেন তিনি। তাকে এক নজর দেখতে, মুখোমুখি বক্তব্য শুনতে ভোর থেকেই সিলেটের 6টি ও সুনামগঞ্জের 5টি সংসদীয় আসন থেকে নেতাকর্মীরা জড়ো হন ঐতিহাসিক এই মাঠে। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা এখন তারেক রহমানের হাতে, যার বিরুদ্ধে কুৎসা রটনা সহ নানাভাবে জনগণকে বিভ্রান্ত করছে একটি দল। তারেক রহমান শুরু করেছেন আপনার এই সিলেট থেকে তার যাত্রা। এই যাত্রা হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা। একটা দল, রাজনৈতিক দল বিভিন্ন রকম কুৎসা রটনা করছে, মিথ্যা কথা বলছে আমাদের নেতাদের বিরুদ্ধে, এমনকি আমাদের নেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধেও তারা মিথ্যা রটনা করছে। বন্ধুগণ, বক্তব্যে তারেক রহমান অভিযোগ করেন, একটি কুচক্রী মহল জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র শুরু করেছে। পোস্টাল ব্যালট ডাকাতি হয়েছে বলেও দাবি করেন তিনি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে, সেগুলোকে কিভাবে ডাকাতি করা ঠিক তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আমরা সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা, দেখেন ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আপনি তো ওমরা হজ করে আসছেন, যে মাইকের সামনে দাঁড়ান। সমাবেশ থেকে সদ্য উমরা পালনকারী একজনকে ডেকে নিয়ে তারেক রহমান বলেন, দোজক বেহেশতের মালিক আল্লাহ, যা দেওয়ার ক্ষমতা মানুষের নেই। বিভিন্ন টিকিটের নামে একটি দল মানুষকে ঠকাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে এক, সেরে কি করা হচ্ছে হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তুলে ধরেন জনগণের জন্য গৃহীত নানান পরিকল্পনা। স্মরণ করেন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, গুম খুন আর নিপীড়নের শিকার নেতাকর্মীদের। আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন, জয়যুক্ত করতে পারেন
আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। আপনাদের আগামী দিনের ধানের শীষের সরকার, বিএনপি সরকার, সেই শিক্ষিত মা বোনদেরকে, সকল মা বোনদেরকে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। যুব সমাজের সদস্যরা, লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছে না? এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই। সিলেটের সমাবেশ শেষে সড়ক পথে ঢাকায় ফেরার পথে 6টি পথসভায় অংশ নিচ্ছেন তারেক রহমান। বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার গুরুত্ব তুলে ধরেন সাধারণ জনগণের সামনে। বেগম খালেদা জিয়া বারবার এসেছেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে, কখনো দেশের স্বার্থ রক্ষায় টিপাইমুখ বাঁধের বিরোধিতা করে, কখনো বা সিলেটের সন্তান গুম হওয়া ইলিয়াস আলীকে ফেরত চেয়ে। তবে নিয়ম করে আসতেন প্রতিটি জাতীয় নির্বাচনের শুরুতেই প্রচারণার যাত্রা শুরুর জন্য। তারেক রহমান হাঁটলেন সেই পথেই। সিলেট থেকেই শুরু করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা এবং প্রার্থনা করলেন ভোট। সাধারণের কাছে তুলে ধরলেন নিজের দেশ গড়ার পরিকল্পনা। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সেই আহ্বানে কতটা সাড়া দেবে 12ই ফেব্রুয়ারি নির্ধারণ হবে তা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সিলেট। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার এই গাড়িবহরের সাথে থেকে সংবাদ সংগ্রহ করছেন আমাদের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। রবিন, তারেক রহমান কখন নাগাদ হবিগঞ্জে পৌঁছাতে পারেন সে সম্পর্কে একটু ধারণা দেবেন এবং সেখানে পৌঁছানোর পর তার কি কি কর্মসূচি রয়েছে আজ? বৃষ্টি প্রায় ঘন্টাখানেক সময় হয়তো বা লাগতেও পারে, কেননা যে সড়ক ধরে যাচ্ছি সেটি আসলে বেহাল দশা, ঢাকা সিলেট মহাসড়ক। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই প্রসঙ্গটি তিনি এখন পর্যন্ত যে দুটি সমাবেশে বক্তব্য রেখেছেন প্রতিটিতেই উল্লেখ করেছেন এই ঢাকা সিলেট মহাসড়কের প্রসঙ্গ, যেখানে তিনি বলছেন যে প্রায় 10 ঘন্টা সময় লেগে যায় ঢাকা থেকে সিলেট কিংবা সিলেট থেকে ঢাকায় এই গন্তব্যে পৌঁছাতে এই অঞ্চলের অধিবাসীদের। এবং বলছেন বিগত সরকারের সমালোচনা করে যে পতিত সরকার দুর্নীতি লুটপাটের নামে, উন্নয়নের নামে দুর্নীতি আর লুটপাট করেছে, কিন্তু আগামীতে যদি ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারে বিএনপি, তাহলে সেই স্থানের বদলে, সেই অবস্থার বদলে একটা অন্যরকম পরিবর্তিত পরিস্থিতি দেখতে পারবে, পরিবর্তিত বাংলাদেশ দেখতে পারবে এই সাধারণ জনগণ। এবং সেই সঙ্গে সাধারণ জনগণকে স্বাবলম্বী করার কথা বলেছেন তারেক রহমান। তার মৌলভীবাজারের সমাবেশ কিংবা সিলেটের সমাবেশ প্রতিটিতেই তিনি দেশ গড়ার যে পরিকল্পনা সেই সব প্রসঙ্গ তুলে ধরেছেন। এখন সর্বশেষ মৌলভীবাজারের শেরপুরে সমাবেশ শেষ করে তিনি হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের সমাবেশস্থলের উদ্দেশ্যে রওনা করেছেন। মৌলভীবাজারের সমাবেশেও তারেক রহমান বেশ কঠোর অবস্থানে বা কঠোর বক্তব্য রেখেছেন। সেই সমাবেশেও বলছেন যে ধর্ম নিয়ে একটি দল সাধারণ জনগণের কাছে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি ওমরা পালন করে আসা একজন মুসল্লিকে সমাবেশ থেকে বা সমাবেশের মধ্য থেকে মঞ্চে ডেকে নিলেন, তার কাছে জানতে চাইলেন যে সব কিছুর মালিককে কিংবা দোজক বেহেস্তের মালিককে, কেই কেবলমাত্র সেসব নিশ্চিত করতে পারে ধর্মপ্রাণ মুসল্লিদের বা ধর্মপ্রাণ ইসলামপ্রিয় সাধারণ মানুষের। তখন সে ওমরা পালনকারী তার জবাবে বললেন যে সব কিছু মালিকে আল্লাহ। তারেক রহমান সেই প্রসঙ্গ ধরেই বললেন, কিন্তু একটি দল বিভিন্ন ধরনের টিকিট বিক্রি করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করছে, শিরক করাচ্ছে, নিজেও করছে এবং সাধারণ মানুষকেও সেই পথে টানছে। সেই বিষয়টিকে তিনি বারবার তুলে ধরছেন। বলছেন 71-এর মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকালীন সময়ে সেই দলটির নেতিবাচক ভূমিকার কারণে লক্ষ লক্ষ মানুষের প্রাণ হারাতে হয়েছে, অতএব তাদেরকে পূর্বেই বাংলাদেশের মানুষ দেখেছে। সেই বিষয়টি উল্লেখ করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য বা বিএনপি মনোনীত প্রার্থীকে জয়ী করার জন্য সাধারণ জনগণের কাছে আহ্বান জানিয়েছেন তারেক রহমান। এখন হবিগঞ্জের সমাবেশ, খানিক বাদেই এরপর ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব এবং নরসিংদী হয়ে নারায়ণগঞ্জের সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে তারেক রহমানের এই প্রথম দিনের নির্বাচনী প্রচারণার কার্যক্রম। বেশ বিস্তারিত জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ রবিন। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এখন ব্রিফিং চলছে, আমরা সরাসরি সেখানে যাচ্ছি। ঢাকা কলেজ, ইডেন কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, সরকারি শহীদ সরওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজ সংযুক্ত কলেজ হিসেবে পরিচালিত হবে। কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর অস্থাবর সম্পত্তির উপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে।
অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের জন্য আচার্য, উপাচার্য, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো রাখা হয়েছে। আচার্য হিসাবে মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন এবং সিনেট মনোনীত প্যানেল থেকে উপাচার্য নিয়োগ দিবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে। কলা বিভাগ, কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন এবং চারুকলা সহ বিভিন্ন ডিসিপ্লিনের পৃথক পৃথক স্কুল থাকবে। নেতৃত্ব দিবেন একজন হেড অব স্কুল। সংযুক্ত কলেজগুলোর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন বিশ্ববিদ্যালয়ের অভিন্ন সময়সূচি ও মূল্যায়ন কাঠামো অনুযায়ী পরিচালিত হবে। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে তৈরি প্রাণ সস, যার স্বাদে সবাই বশ। প্রাণ সস। রাজধানীতে উৎসবমুখর পরিবেশে ধানের শীষের প্রচারে নেমেছেন বিএনপি প্রার্থীরা। যোগ দিয়েছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। সকালে রাজধানীর মিরপুরে প্রচারণায় নামেন ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। তিনি মিরপুর 10 ও 14 গুরুত্বপূর্ণ সড়কে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসন, মাদক নির্মূল, খেলার মাঠ, কিশোর গ্যাং, সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণের। এছাড়া নিম্ন আয়ের মানুষের জন্য স্থায়ী আবাসন গড়ার কথাও দেন তিনি। শান্তিবাগে প্রচারণা শুরু করেছেন ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাস। এছাড়া ঢাকার অন্যান্য আসনের বিএনপি মনোনীত সমর্থিত প্রার্থীরা দুপুর থেকে পুরোদমে প্রচারণায় নামবেন। এই এলাকায় আবাসের জন্য যেটা সময় প্রয়োজন, সময় উপযোগী যেটা দরকার, সেই কাজগুলো আমি করব। এবং সবচেয়ে বড় কথা হলো এলাকার মানুষকে সামাজিক, রাজনৈতিক স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা করব। আমি ইতিমধ্যে পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি। আমার এখানে আমরা মাদক, আমাদের কিশোর গ্যাং, এই বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা কাজ করছি। মুন্সিগঞ্জ 2 আসনে নির্বাচনী প্রচারে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। দুপুরে দিঘিরপাড় বাজার, কামারখাড়া বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বিএনপি নেতা শামীম মোল্লা, অলিউল্লাহ খানের সমর্থকরা এই সংঘর্ষে জড়ান। দুপুরে নির্বাচনী সভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছিলেন নেতাকর্মীরা। এ সময় সভার সঞ্চালক জেলা বিএনপি সদস্য শামীম মোল্লার নাম উল্লেখ করলেও দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অলিউল্লাহ খানের নাম না বলায় উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে সভার সঞ্চালককে মারধর করা হয়। পরে সংঘর্ষে জড়ায় দুপক্ষের নেতাকর্মীরা। পরিস্থিতি কিছু শান্ত হলে আবারও দুপক্ষের মধ্যে মারামারি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নে ব্যানার টানানোকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। 5 জন আহত হয়েছে। সকালে রিফিউজি মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় ব্যানার টানানোকে কেন্দ্র করে দুদলের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা পাল্টাপাল্টি হামলায় গড়ায়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। জুলাই আন্দোলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনা উস্কানিতে শিক্ষার্থীদের উপর দমন নিপীড়ন চালায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এমন অভিযোগে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন ট্রাইব্যুনাল। একই সাথে সাক্ষ্য গ্রহণের জন্য 17 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। ওবায়দুল কাদের সহ এই মামলার সব আসামি পলাতক। এদিন 2016 সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি অভিযানের নামে 9 যুবককে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আর যাচাই বাছাই শেষে আগামী 2 ফেব্রুয়ারি অভিযোগ দাখিলের আদেশ দেন আদালত। 7 জনই পলাতক আছেন। অতএব পলাতক থাকায় তাদেরকে অভিযোগ পাঠ করে শোনানো যায়নি। অতএব ওনারা দোষী কিংবা নির্দোষ এটা বলারও অপেক্ষা রাখে না, বলাই বাহুল্য। তাদের বিরুদ্ধে আগামী 17 ফেব্রুয়ারি 2026 তারিখে
ওপেনিং স্টেটমেন্ট এবং প্রসিকিউশনের উইটনেসের দিন ধার্য করা হয়েছে। রাজধানীর মিরপুর আদর্শ স্কুলে ঢাকা 15 আসনে নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। ফয়সাল, জামায়াত আমিরের জনসভায় যোগ দেবার কথা, তিনি জনসভায় যোগ দিয়েছেন কিনা, কিংবা যদি না দিয়ে থাকেন কখন নাগাদ যোগ দেবেন সেটি জানাবেন। এর পাশাপাশি এই জনসভা স্থলের কি পরিস্থিতি আপনি দেখছেন, শুনতে পেয়ে থাকলে জানাবেন ফয়সাল। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মিরপুর এলাকায়, যেখানে ঢাকা 15 আসন। আপনারা জানেন যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের আসন, তিনি এই আসন থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এমপি হিসেবে নির্বাচন করছেন, এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আজকে মূলত আনুষ্ঠানিকতার প্রথম দিনে মূলত তার যে জনসমাবেশ, সেটি দিয়েই মূলত জামায়াত ইসলামী সহ 10 দলীয় জোটের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিরপুরের যে আদর্শ মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু নেতা কর্মী সমর্থকে প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বলা যায় যে তাদের এই সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যেরকম একটি উচ্ছ্বাস বা উদ্দীপনা দেখা যাচ্ছে, সেই সাথে আমরা দেখছি এখানে যারা বক্তারা রয়েছেন সেখানেও জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের পাশাপাশি রয়েছেন 10 দলীয় জোটের নেতৃবৃন্দরাও রয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও রয়েছেন। তারা মূলত আসলে বলছেন আগামী দিনের বাংলাদেশ কেমন হবে সেই বিষয়টিকে তারা সেই রূপরেখা এখানে তুলে ধরছেন। এবং ঢাকা 15 আসনের যে সকল সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে একটি দুর্নীতি, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত আগামীর বাংলাদেশ উপহার দেওয়ার জন্যই মূলত আজকের এই সমাবেশ থেকে তারা সেই বার্তা দিচ্ছেন এবং সেই সাথে ঐক্যেরও বার্তা দিচ্ছেন। আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা এই আসনের সাধারণ মানুষের সেই সমর্থনের প্রত্যাশা করছেন। শুনছিলাম, বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ ফয়সাল। 3 নেতার মাঝের জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী প্রচারণা। সকালে এই প্রচার কার্যক্রম শুরু করেন দলের আহ্বায়ক এবং ঢাকা 11 আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং 24-এর অভ্যুত্থান শুরু হয়েছিল, তাই এই এলাকা থেকে নির্বাচনী যাত্রা শুরু করলো এনসিপি। এবারের ভোট আধিপত্যবাদ বিরোধী উল্লেখ করে তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে স্থাপন করা হচ্ছে গণতন্ত্রের ভিত্তি। নতুন মাফিয়াদের বিরুদ্ধে 10 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি লড়ে যাচ্ছে। এ সময় তিনি নির্বাচনের আগে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানান। আজ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এনসিপি নেতারা। গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন, গণভোটে হ্যাঁ এর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন। শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন, সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা। আমরা নির্বাচনের আগেই তার চার্জশিট থেকে শুরু করে সকল কার্যক্রম যাতে সম্পন্ন হয়, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা এই বাংলার মাটিতে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা 10 আসনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়ার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফিদা এম কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অভিযোগকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট ইউসুফ আলী, আর ইসির পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ আলী। গত 20 জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন কুমিল্লা 10 আসনের প্রার্থিতা বাতিল করায় হাইকোর্টে রিট করেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়া। এর আগে 18 জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি। যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব থাকা হলফনামায় তা গোপন রাখার কারণেই তার প্রার্থিতা বাতিল করা হয়। কাজী নুরুল আলম সিদ্দিকীর পক্ষের আইনজীবীরা তারা দেখিয়েছেন যে ওনার কমপ্লিট সাবমিশন হয় নাই, অর্থাৎ ওনার পর্যায়টা যেই পর্যায়ে আছে এখনও, এই পর্যায়ে থেকে উনি এখনও আমেরিকার নাগরিকত্ব রিটেইন করতে পারেন। অর্থাৎ ওনার এমনভাবে
আমাদের ইলেকশন কমিশনের কনস্ট্রেইন ভিউ। আসন্ন জাতীয় নির্বাচন হবে ইতিহাসে চ্যালেঞ্জিং এবং যারা সরকার গঠন করবে তাদের জন্যও কঠিন পরীক্ষা। সকালে কারওয়ান বাজারে আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই সম্মেলনে অতিথির বক্তব্যে যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বলেন, নির্বাচনকে ঘিরে নানা রকম তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু কথা বলতে হবে যুক্তি দিয়ে। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার থেকে শুরু হচ্ছে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা। এবারের আয়োজনে অংশ নিচ্ছে ইডেন মহিলা কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ও তেজগাঁও কলেজ। ভবিষ্যৎ প্রজন্ম যদি এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনকে ঘিরে মানুষের প্রত্যাশা, নতুন অর্থনৈতিক সম্ভাবনা ও শঙ্কা এবং বিতর্কের মাধ্যমে জনগণকে সচেতন করার আকাঙ্ক্ষার কথা জানান বক্তারা। নির্বাচন বারবার তৃতীয় বিশ্বের মতো দেশ একটি বাংলাদেশে প্রশ্নবিদ্ধ হয়েছে। এই প্রশ্নবিদ্ধ জায়গা থেকে উত্তরণের প্রয়োজন রয়েছে। যুক্তি দিয়ে এস্টাবলিশ করতে হবে। আজকে আমি গণভোট দিব, হ্যাঁ না ভোট দিব, সেটা কোনটা হবে হ্যাঁ কোনটা হবে না, সেটা কিন্তু যুক্তি দিয়ে হতে হবে। এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে সমাজে অনগ্রসর মানুষগুলোকে কিংবা নিরক্ষর মানুষগুলোকে সচেতন করা যাবে। যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বলেন, বিতর্ক প্রতিযোগিতা যুক্তি তৈরির মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করে। গত 25 বছর ধরে এই দায়িত্ব পালন করে চলেছে ডিবেট ফর ডেমোক্রেসি। সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি গণতান্ত্রিক কাঠামো তৈরির জন্য, যেটা আমাদের গত অনেকগুলো বছর যেখান থেকে আমরা দূরে সরে গিয়েছিলাম, সেই রাষ্ট্র বিনির্মাণ, সেই সমাজ বিনির্মাণের জন্য গণতন্ত্র যে কতটা অপরিহার্য, সেটার গুরুত্ব আমরা বিতার্কিকদের কাছ থেকেও জানতে পারবো। বিগত শাসন আমলে বিতর্ক প্রতিযোগিতা নিয়ে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। বলেন, নির্বাচন যেন বিতর্কিত না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে। এই নির্বাচন হচ্ছে গিয়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একটা কঠিন নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে যারা জয়লাভ করবেন, যারা সরকার গঠন করবেন, তাদের জন্য একটা কঠিন পরীক্ষার জায়গা তৈরি হবে। এই প্রতিযোগিতায় বিজয়ী দলের জন্য 2 লাখ, রানার আপ দল পাবে 1.5 লাখ এবং তৃতীয় দলের জন্য থাকছে 1 লাখ টাকা প্রাইজ মানি। আপনার তর্কের সৌন্দর্য থাকবে, বক্তব্যের সৌন্দর্য থাকবে। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আমি ধন্যবাদ জানাতে চাই।